আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস এর প্রথম লেকচার। তো আমরা শুরু করতে চাই যে আসলে কমপ্লেক্স নাম্বার দিয়ে, যেহেতু কমপ্লেক্স অ্যানালাইসিস আমরা করব, সেখানে কমপ্লেক্স নাম্বারের একটা ব্যাপার থাকবে। তো আমরা কমপ্লেক্স নাম্বারের ব্যাপারটা সম্পর্কে ধারণা আছে, তো আমি বিস্তারিত বলবো না, তারপর হচ্ছে আমি শুরু করতে চাই। তাহলে কমপ্লেক্স নাম্বারের ব্যবহার হচ্ছে সব জায়গায় দেখতে পাওয়া যায়। তো সবচেয়ে বেশি যে জায়গাটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ত্রিপলি আছে। ত্রিপলির সব জায়গায় তুমি দেখতে পারবে এই কমপ্লেক্স নাম্বার। এবং এই কমপ্লেক্স নাম্বার যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন গিরোলোমা কার্দানো। এবং এই যে তার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1545 সালের দিকে। তিনি হচ্ছেন একজন ইতালীয় গণিতবিদ। এই কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আমাদেরকে বা জটিল সংখ্যা আবিষ্কার করে থাকেন তিনি। তো আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে পৃথিবীতে যত কিছু তুমি হচ্ছে দেখতে পাও যে জোর করে ঘুরছে, জোর করে ঘুরছে মানে হচ্ছে ধরো ফ্যান, এটা কিন্তু ইচ্ছাকৃত ভাবে ঘুরছে না, তুমি যে ঘুরাচ্ছ একে। এরকম পৃথিবীতে যা কিছু হচ্ছে নিজের ইচ্ছায় ঘুরছে না, বরং তুমি জোর করে ঘুরাচ্ছ, সবগুলোর ইনসাইড অর্থাৎ ভিতরগত যে ব্যাখ্যাটা আছে, সেই ব্যাখ্যা করতে পারে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো তুমি বুঝতে পারছো ব্যাপারটা, যা আমরা কিন্তু এমনিতে কমপ্লেক্স নাম্বার কে ছোট কে বড় এটা আমরা বলতে পারি না। তারপর আবার একটা ব্যাপার হচ্ছে কমপ্লেক্স নাম্বারের কোনো এক্সিস্টেন্স নাই, জাস্ট এটা একটা কল্পনার সংখ্যা ধরে নেওয়া হয়। যদিও ধরে নেই, তারপর ব্যাপারটা হচ্ছে এই যে আমরা পৃথিবীতে যা কিছু জোর করে ঘুরছে বা যত জটিল কোনো কিছু আছে, সেটার ব্যাখ্যা হচ্ছে কমপ্লেক্স নাম্বার দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। এবং তোমার একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু হচ্ছে নাস্তিকদের একটা প্রশ্নেরও জবাব দিতে পারি যে এত গুরুত্বপূর্ণ জিনিস সেটাকে আমি দেখি না, জাস্ট এটা হচ্ছে একটা কল্পনার ব্যাপার। তাহলে সৃষ্টিকর্তা তিনিও আছেন, তাকেও আমরা দেখতে পারি না, এরকম একটা ব্যাপার থাকতে পারে। তাহলে অনেকে আবার ওই কমপ্লেক্স নাম্বার নিয়ে গবেষণা করতে করতে তারা নাস্তিক থেকে আস্তিকতার দিকে ফিরে এসেছে। তা আমি এইসব ব্যাপারে আর কথা বলতে চাই না। তা আমি সর্বপ্রথম তোমাদেরকে আমি বললাম যে এটা হচ্ছে ত্রিপলি একটা সাবজেক্ট থাকে, আমরা জানি ইঞ্জিনিয়ারিং সাইটে। সেখানে আমরা দেখতে পারবো যে সেই ত্রিপলির সব জায়গায় কমপ্লেক্সের নাম্বার এর ব্যবহার আছে। এবং এই কমপ্লেক্স নাম্বার যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে গিরোলোমা কার্দানো। তিনি হচ্ছেন ইতালীয় গণিতবিদ। 1545 সালে হচ্ছে আবিষ্কার করেছেন। আমরা সেই ছবিটা এখানে দিয়েছি। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে কিভাবে আবিষ্কার করেছিল। তা আমি একটা গল্পের ছলে যদি বলে থাকি যে কিভাবে আবিষ্কার হয়েছিল সেটাকে একটু দেখো। তো এটা একটা জাস্ট গল্প, এটা যে একদম সত্যতা আছে এরকম কিছু না। মনে করো আহ, তুমি যখন একজন ভালো ম্যাথমেটিশিয়ান হয়ে গেছো, ধরো তোমার এলাকাতে একটা নাম পড়ে গেছে যে তুমি একজন ভালো ম্যাথমেটিশিয়ান। তারপরে তোমার কাছে একজন গেল, ঠিক আছে তুমি তো অনেক ভালো ম্যাথ পারো, তাহলে এটা একটু সলভ করে দাও। কিভাবে গেছে, কি সলভ করতে বলছে দেখো, আমি একটু বলতে চাচ্ছি। তো বলে দিল যে ঠিক আছে তুমি অনেক ভালো ম্যাথমেটিশিয়ান, এটা একটু সলভ করে দাও। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সে 6, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু সে 6। এবং আরেকটা প্রবলেম তিনি দিয়ে দিলেন যে এটাও সলভ করে দাও, যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 8, আর এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 24। এরকম একটা প্রবলেম তোমাকে দিয়ে দিল। একটা বলতে বলছি হচ্ছে দুইটা প্রবলেম তোমাকে দিয়ে দিল। ঠিক, তুমি তো প্রথম নাম্বার ম্যাথটা থেকে শুরু করেছো, মনে করো যেহেতু তুমি একজন নামকরা গণিতবিদ তোমার এলাকার। তো তোমার কাছে নিয়ে গিয়েছে সে, এইভাবে তুমি যোগ করে দিলা, দুইটাকে যোগ করার পর হচ্ছে এখানে আমরা জানি 12, এক্স এর মান পাচ্ছি হচ্ছে 6। এবং আমরা যদি যে কোনো একটা সমীকরণ এখানে বসাই দিই, আমরা জানি ওয়াই এর মান পাবো হচ্ছে 0। এবং তুমি কিন্তু মহা আনন্দিত বলবা যে এটা কোনো ব্যাপার হলো, এটার সলিউশন হচ্ছে এক্স ইকুয়ালস টু 6, ওয়াই ইকুয়ালস টু 0। এবং তুমি একটা এই ম্যাথটা করার পরে একটা ভাব নিতে চাইলা যে এটা কোনো ম্যাথ হলো, তুমি আমার কাছে কি নিয়ে আসছো। এরপরে তুমি যখন দ্বিতীয়টা করতে গেছো, ঠিক তখনই হচ্ছে তোমার একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কি সমস্যা? ধরো আমি এখান থেকে এটাকে ধরো আমি আহ, এটাকে হচ্ছে আমি ধরো 1 নং ইকুয়েশন দিলাম, এবং এটা হচ্ছে আমি 2 নং ইকুয়েশন দিলাম। আমি 1 নং থেকে কি লিখতে পারি, ফ্রম 1 আমি কি লিখতে পারি, দেখো আমি লিখতে পারি যে y ইকুয়ালস হচ্ছে 8 - x। তাহলে এবং আমি যদি এই y ইকুয়ালস টু 8 - x এটা 2 নং এ বসিয়ে দিই, জাস্ট পুটিং y ইকুয়ালস টু 8 - x ইন ইকুয়েশন 2, তখন আমি কি পাই,
তখন দেখো আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এক্স, ওয়াই এর জায়গায় বসাবো 8 মাইনাস এক্স ইকুয়ালস হচ্ছে 24। এরপর এরপর এটাকে আমরা কি লিখতে পারি দেখো, 8x মাইনাস এক্স স্কোয়ার, আমরা গুণ করে দিচ্ছি স্বাভাবিক নিয়মে। এখন এটাকে আমরা সলভ করতে চাই, তাহলে আমরা কিভাবে সলভ করব? এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এরকম আকারে স্ট্যান্ডার্ড রূপ একটা এটা দ্বিঘাত সমীকরণের। তো এরকম আকারে থাকলে তার সলিউশন বের করার যে টেকনিক সেটা আমরা জানি, এটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। তা আমরা এটাকেও এভাবে আমি সলভ করতে চাই, তাহলে এখানে এক্স এর মানটা কি হবে? আমি একটা ভিন্ন কালি নিতে চাই যেহেতু, আচ্ছা ভিন্ন কালি একটু পরে নিচ্ছি। এক্স এক্স এর মান কি আসবে আমি জানি, বি। আমি একটু সাজাই লিখতে চাই, এটাকে আগে সুন্দর করে সাজাই তারপর লিখি, তাহলে তুমি বুঝ 8x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 24। এরপর এখান থেকে আমরা যদি সাজাই লিখতে চাই যে এক্স স্কোয়ার মাইনাস 8x, এরপরে হবে হচ্ছে আমাদের প্লাস 24 ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার দেখো এটার সাথে যদি আমি মিলাই এরকম আকারে নেই, তখন আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে x ইকুয়ালস টু 8। কারণ হচ্ছে এখানে মাইনাস এটা আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা তোমরা আশা রাখি জানো, যেহেতু আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে ভিডিও করছি সেহেতু এটা জানার কথা। এরপর আমি একটা ভিন্ন কালি নিতে চাই, সেটা হচ্ছে দেখো এরপরে এখানে আসলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ বি স্কোয়ার করলে মাইনাস 8 স্কোয়ার, মানে হচ্ছে ধরো আমরা 8 স্কোয়ারই লিখলাম মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। তা আমি এটা আবার কালো কালিতে নিয়ে যাই, 2a, এ মানে হচ্ছে 1, তাহলে এখানে লেখো 2 ইন্টু 1। সরি, ঠিকই তো আছে। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ যে একটা, এরপর তুমি মনে করো তো একটা বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, তুমি এখানে আইসা একটু চুপ হয়ে রইলা, কেন চুপ হয়ে রইছো? কারণ হচ্ছে তুমি কিন্তু বুঝতে পারছো যে ব্যাপারটা হচ্ছে এখানে, এখানে আমরা যে রুটের মধ্যে যে রেজাল্টটা পাচ্ছি সেটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 8টি স্কোয়ার করলে হচ্ছে 64, এবং ওখানে 4 গুণ 24 মানে হচ্ছে কত, 96 পাচ্ছি। তাও এখানে একটা রুটের মধ্যে ঋণাত্মক সংখ্যা চলে আসতেছে, আমরা দেখতেছি এখানে একটা মাইনাস ব্যাপার চলে আসতেছে। তা আমরা জানি বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হয় না। এরপর তো এখানে এসে সে থেমে গেল, থেমে গেছে, কারণ এরপর কিন্তু দেখো তোমার যে বন্ধু তোমার প্রবলেম দুইটা নিয়ে আসছিল তোমার কাছে, বা যারা যেসব এলাকাবাসী তোমার কাছে এই দুইটা প্রবলেম নিয়ে আসছিল, এবং তুমি এটা করার পর কিন্তু খুবই বললা যে এটা কোনো ব্যাপারই না, কিন্তু 2 নং এসে দেখলা যে এখানে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যার সৃষ্টি থেকেই একটা ধারণা এসেছে যে তাহলে এই ক্ষেত্রে কি করা যেতে পারে। তা ভাবছে যে ঠিক আছে, এটা একটা মহামারী বা ক্যান্সার, ধরো ম্যাথের ক্যান্সার বলা হয় এটাকে, যে ম্যাথের একটা ক্যান্সার হলো, ঠিক আছে। তাহলে আমরা কি এটা নিয়ে আর কাজ করব না? এর ধরো হচ্ছে করোনার টাইমে আমাদের বাড়তে ছিল করোনা রোগী, তারপর হচ্ছে আমরা ভ্যাকসিন আবিষ্কার করতে শুরু করলাম। এরকম করে যে কোনো ব্যাপারই যত বাড়তে থাকবে তত তার প্রতি মানুষের ইন্টারেস্ট বাড়বে, এবং আমরা দেখা যাবে একটা ভ্যাকসিন নিয়ে আসতে পারবো। তাহলে এটার জন্য কি ভ্যাকসিন সেটাই তৈরি হয়েছে, কি মানে কিভাবে আসছে সেই ভ্যাকসিনটা হচ্ছে, পরবর্তীতে তারা একটা জিনিস সলভ করতে গেলে বা সেটা বললো যে এরকম, যে সাপোজ এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা না, কিন্তু তখন কিন্তু এক্স এর মান এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, আমরা যদি আমরা জানি এখানে এটা দ্বারা আসলে কি বোঝায় সেটার ইনার ব্যাখ্যাটাকে শোনো। সেটার ইনার ব্যাখ্যা হচ্ছে যে এরকম কোন সংখ্যা কি আছে, আবার বলছি যে এইটার ইনার ব্যাখ্যা কি বোঝাচ্ছে, এটার ইনার ব্যাখ্যা বোঝাচ্ছে হচ্ছে যে এরকম কোন এক্স, এক্স বলতে সংখ্যাই বোঝায়, মনে করো যে এরকম কোন সংখ্যা কি আছে যা কি স্কোয়ার করলে 1 হবে, এটা দ্বারা এটা বোঝাচ্ছে। আবার বলছি, এমন কোন নাম্বার কি আছে যা কি স্কোয়ার করলে 1 হবে? অবশ্যই আছে, সেটা প্লাস 1, যা কি স্কোয়ার করলে 1 হয়, শুধু মাইনাস 1 ও হয়। এই কারণে এটাকে আমরা এভাবে লিখি যে যখন স্কোয়ার উঠাই দেবো তখন প্লাস মাইনাস এরকম হবে 1। তার মানে এখান থেকে পাই, আমরা জানি স্কোয়ার রুট মানে হচ্ছে 1,
স্কোয়ার রুট ওয়ান মানে মানে ওয়ান, এই কারণে প্লাস মাইনাস ওয়ান, আসলে এটা দ্বারা এরকম বোঝায়। তাহলে এখান থেকে যদি আবার এটাকে লিখতে চাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আচ্ছা এটা দ্বারা কি বোঝাবে, তাহলে এরকম কোন সংখ্যা কি আছে যাকে স্কোয়ার করলে মাইনাস ওয়ান হয়? বলে না, এরকম কোন কোন সংখ্যা পাবো না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, বলে এই ক্ষেত্রে তারপর থেকে একটা নিয়ম আসলো যে এরকম প্লাস মাইনাস মাইনাস স্কোয়ার রুট মাইনাস ওয়ান, সেটার একটা নাম দেব আমি এরপর থেকে, সেটার নাম হচ্ছে আই। এখান থেকে হচ্ছে আমাদের এই যে 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 সমস্যা আস্তে আস্তে আসতে থাকলো, তার থেকে আমাদের হচ্ছে একটা মুক্তি পাওয়ার একটা লক্ষণ তৈরি করতে চাই, এই কারণে এটার নাম নতুন ভাবে দিয়েছি ইমাজিনারি একটা ব্যাপার, মানে কল্পনায় নিয়েছি, এই কারণে এটার থেকে আসবে হচ্ছে আই। কথা বুঝতে পেরেছি আশা রাখি। তো এভাবে হচ্ছে আসলে আমাদের কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি হয়ে থাকে বা হয়েছিল। আমি যদি বলে থাকি, এটা একটা গল্প আকারে মনে রাখলাম জাস্ট, যে এটাই যে আসলে সত্য কথা এটা এরকমও না, বা কিভাবে আসছে সেটা এরকম না। তা আমরা আমরা আসলে বুঝতে পেরেছি যে আসলে কমপ্লেক্স নাম্বারটা কিভাবে আসতেছিল, এভাবে একটা সমস্যার সম্মুখীন হতেছিল, তারপর হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার আসতেছিল। তাহলে আমি আশা রাখবো যে তোমরা এটা এই ব্যাপারগুলো জানো। আমরা আস্তে আস্তে একটা সুন্দর সিরিজ তৈরি করতে চাই, এবং যা জানো তা তা তো জানোই, এরপরে আমরা নতুন করে জানতে চাই। এরপর থেকে এখানে একটা, আমি এগুলো একটু মুছে দিতে চাই এই ব্যাপারটা, এগুলো যেহেতু জানি আমরা ইন্টারমিডিয়েটে, এই কারণে। তো এরপর তাহলে তারপরে আমরা যে একটা একটা সিস্টেম তৈরি করেছি যে কমপ্লেক্স নাম্বার, সেটাকে ধরো আমি সি দ্বারা এভাবে ডিনোট করব। জাস্ট তার আকারটা হবে কিরকম বা তার ফর্মটা কিরকম হবে বলছে, ধরো এ প্লাস আই বি এই আকারের হবে, যা সাজ দ্যাট যেখানে হচ্ছে এটা হচ্ছে আমার এ এবং বিটা হচ্ছে আমার রিয়েল নাম্বার থেকে আসবে। ঠিক আছে, আচ্ছা। এবং আমরা পরবর্তীতে পড়ে থাকি যে এটাকে বলা হয় হচ্ছে রিয়েল পার্ট, আমরা পড়েছি এটা, যে এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, ওই কমপ্লেক্স নাম্বারে রিয়েল পার্ট। এবং এই যে বিটা দেখছো সেটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। এবং এই যে রিয়েল এবং এই যে ইমাজিনারির যে একটা মিক্সার, তাকে বলা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার। দিন শেষে মিক্সার বলতে আমি বলছি হচ্ছে এ প্লাস আই বি এই আকারে থাকলে তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে একটা তোমার কমপ্লেক্স নাম্বার বলবো। ঠিক আছে, এখন আবার এটার মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, যেমন আমরা পৃথিবীর যে কোনো নাম্বার আমরা পরবর্তীতে এটা পড়েছিলাম, সেটা হচ্ছে যেমন ন্যাচারাল নাম্বার হচ্ছে ইজ এ সাবসেট অফ ইন্টিজার, এরকম আমরা পড়েছিলাম। ইন্টিজার আবার সাবসেট অফ হচ্ছে রেশনাল নাম্বার, সেটা আবার সাবসেট অফ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। দ্যাট ইজ, এখান থেকে বলতে পারি যে পৃথিবীর সব নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এরকম বলতে পারি। কিন্তু সেই কমপ্লেক্স নাম্বারকে আমরা আবার দুইটা অংশে ভাগ করতে পারি। ঠিক আছে, পৃথিবীর সব তো কমপ্লেক্স, কিন্তু যদি এরকম থাকে একটা একটা কমপ্লেক্সকে বলা হতে পারে পিওরলি ইমাজিনারি, সেই ব্যাপারটা কি আসলে, যে সেখানে আসলে রিয়েল পার্টটা শূন্য থাকবে। ইমাজিনারি মানে কি বলছি, যে রিয়েল পার্টটা শূন্য, রিয়েল পার্ট শূন্য। যেমন এরকম 5i, এটা একটা, আমার এটা একটা কি বলছি, এটা পিওরলি ইমাজিনারি। কিন্তু আমি যদি বলি 5, সেটা একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার কিভাবে কমপ্লেক্স নাম্বার, কারণ এটাকে আমরা লিখতে পারি 5 প্লাস আই 0 এভাবে। ঠিক আছে, আচ্ছা এই আলোচনা আশা রাখি তোমরা জানো। তো আমি আস্তে আস্তে ভিতরে যেতে চাই, এবং এটা হচ্ছে আমাদের জাস্ট, তুমি যদি মনে করো টাইপ 1, যে কিভাবে কমপ্লেক্স নাম্বারটা আসলো এবং কোন অংশটাকে কি পার্ট বলে থাকি সেটা, তো এটাকে যদি তুমি টাইপ 1 ধরে নাও যে আসলে কিভাবে আসছে, আমি এখানে একটু লিখে দিতে চাই যে টাইপ 1, এখান থেকে যে আলোচনাটা শুরু করেছিলাম এটা হচ্ছে আমার টাইপ 1, যে আমাদের কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আমরা একটু জ্ঞান নিলাম, কারণ হচ্ছে আমরা এটা যেহেতু ইন্টারে পড়ে আসছে, এই কারণে আমি বিস্তারিত আর বললাম না। তো এরপর টাইপ 2 তে শুরু করে দাও, আমরা টাইপ 2 তে চলে যেতে চাই, যে টাইপ 2। টাইপ 2 আসলে আমি কি বলতে চাই সেটা হচ্ছে, আমরা কিছু ব্যাপার পড়ে আসছিলাম, সেটা হচ্ছে অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। লিখলেই বুঝতে পারবা যে এগুলো তুমি পড়ে আসছো। তারপর আমি একটু লিখে দেই যে অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার সেটা কি ছিল, আমরা একটু দেখতে চাই। অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বারের ব্যাপারটা ছিল যে আমরা জানি যে যদি আমরা দুইটা কমপ্লেক্স নাম্বারকে অ্যাডিশন মানে অ্যাড করি, যেমন সাপোজ হচ্ছে এ প্লাস আই বি,
তারপরে একে অ্যাড করতে চাই আরেকটা কমপ্লেক্স নাম্বার মানে সি প্লাস আইডি এর সাথে, তখন আমাদের কি হয়, আমরা বলেছিলাম যে এটা হচ্ছে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ হবে এবং ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট, কিভাবে এ প্লাস সি রিয়েল পার্ট, আই থাকবে এখানে, বি প্লাস ডি এরকম আকারে হবে, এটা আমরা বলছিলাম। এটা আমরা আগেই পড়ে আসছি। পরে আরেকটা আছে হচ্ছে মাল্টিপ্লিকেশনটা কি হবে, আমরা যদি লিখি এ প্লাস আই বি তারপর সি প্লাস আইডি, এটা আমরা যদি আগের মতো আবার করতে চাই সেটা কি হবে, দেখো এ সি এ আই ডি আই বি সি, এরপরে আই স্কোয়ার বিডি। একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু আগেই জানতে হবে, আই মানে হচ্ছে রুটের ভিতরে নেগেটিভ ওয়ান। তাহলে এখানে কি আসবে দেখো, আমরা একটু সাজাই লিখতে চাই যে এসির জায়গায় এসি থাকুক, আর এটা একটু সুন্দর করে লিখি যেহেতু একটা গুণের ব্যাপার আছে। আর এটা আই স্কোয়ার মানে তাহলে কত হবে, দেখো এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে -1, এখানে আসবে বিডি। তো দিন শেষে আমি এসি মাইনাস বিডি এটা একটা বাস্তব সংখ্যা আকারে লিখলাম, এরপর আই নিলাম, তো এডি প্লাস বিসি এই আকারে লিখলাম। এরপর আমরা ডিভিশনের রুলও শিখেছিলাম, তা আমি আশা রাখি তোমরা পারবা। তারপর আমরা আরো কিছু ব্যাপার শিখছিলাম, সেটা হচ্ছে ডিভিশন আমি করলাম না এখানে, তোমরা করে নিবা যে দুইটা করলে আমাদের কি পাবো, দুইটা কমপ্লেক্স নাম্বার তাদেরকে ডিভিশন যদি করে থাকি তখন আমাদের কি আসবে সেটা একটু করবা। তা আসলে ডিভিশনটা আমি একটু তাহলে বলে দেই ব্যাপারটা যে কিভাবে, যেমন সাপোজ এ প্লাস আই বি এই আকারের কমপ্লেক্স আছে, নিচে হচ্ছে আছে ধরো সি প্লাস আইডি, এই ধরনের কমপ্লেক্স ব্যাপারটাকে আমরা হচ্ছে লিখতে চাবো কি আকারে বলো, এ প্লাস আই বি আকারে, এই আকারে লিখতে চাবো। ঠিক আছে, ক্যাপিটাল এ, এখানে কিন্তু ক্যাপিটাল এ প্লাস আই বি ক্যাপিটাল বি। তা আসলে এটা যখন করতে চাই, এটা আমরা এইসব ইন্টারমিডিয়েট আমরা করে আসছি যে আমরা হচ্ছে তখন একটা রুল ইউজ করে থাকি যে নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা হচ্ছে আহ বিপরীত চিহ্নযুক্ত ব্যাপার দিয়ে যদি আমরা গুণ করে দেই, মানে উভয় পক্ষে মানে উপরে এবং নিচে গুণ করি, তখন আমরা এটাকে এই আকারে লিখতে পারবো, কি আকার, এ প্লাস ক্যাপিটাল এ প্লাস আই ক্যাপিটাল বি এই আকারে লিখতে পারবো। আশা রাখি এখন তোমরা পারবা, এটাকে স্বাভাবিক নিয়মে গুণ করবা, আর এটা তো আমরা জানি কি হবে, সি স্কোয়ার, এখানে আসবে হচ্ছে আমি করতে থাকি তাহলে এখানে থাকবে হচ্ছে এসি প্লাস বিডি। আচ্ছা আমি কলমটা একটু একটু আসবে কি দেখো আমি দেখাচ্ছি, এখানে আসবে হচ্ছে এসি প্লাস বিডি প্লাস আই বিসি মাইনাস এডি, তারপর এখানে থাকবে হচ্ছে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আশা রাখি এগুলো জানি। এখান থেকে আমরা যদি চাই যে বাস্তব অংশটাকে এক করে ফেলবো, এরকম লিখতে পারি সি স্কোয়ার ডি স্কোয়ার, আই নিলাম, এরপর এখানে থাকবে বিসি মাইনাস এডি, আর এখানে আবার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দিন শেষে দেখো এটাকে কিন্তু আমি মনে মনে এটাকে আমার ক্যাপিটাল এ ধরতে পারি, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এ প্লাস আই, পরেরটাকে ক্যাপিটাল বি ধরো, তাহলে এই আকারে লিখলাম। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের এরকম, এবং আমরা আরো কিছু ব্যাপার জানি যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে কনজুগেট আকারে আসবে, অর্থাৎ এরকম আকারে আসবে যে এ প্লাস আইবি আকার আছে, তাহলে আরেকটা কমপ্লেক্স নাম্বার এখানে এক্সিস্ট করবেই করবে, সেটা হচ্ছে এ মাইনাস আইবি, এটা জানি আমরা। এবং দুইটা কনজুগেট মানে একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা অ্যাড করি তখন এটা একটা বাস্তব সংখ্যা পাওয়া যায়। আশা রাখি এগুলো তোমরা জানো। তো আমি এরপর আমরা নতুন একটা ব্যাপার বলতে চাই। দেখো এরপর আমরা যেটা জানতে চাই যে আমরা জানি কিন্তু যে রিয়েল নাম্বারের লাইন এর কাজ কি, আমরা জানি এরকম একটা রিয়েল নাম্বার লাইন আমরা পড়েছি যে ছোটকালে, এখানের মধ্যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আসলে এটার কাজ কি আমরা যদি বলি যে রিয়েল নাম্বার লাইনের কাজ হচ্ছে আসলে এভরি রিয়েল নাম্বারকে একটা প্লেস দেওয়া, আবার বলছি প্রত্যেকটা রিয়েল নাম্বারকে একটা প্লেস অবস্থান দেওয়াই হচ্ছে রিয়েল লাইনের একটা কাজ। তাহলে কি আমাদের কি মনে হয় না যে কমপ্লেক্স নাম্বারের জন্য আমাদের একটা এরকম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দরকার বা থাকা উচিত? তো একটা লাইনের মধ্যে কমপ্লেক্স নাম্বারকে প্লেস দেওয়া যাবে না একটা লাইন দ্বারা, এই কারণে আমরা কমপ্লেক্স নাম্বার হ্যাভ টু কম্পোনেন্ট, দ্যাট ইজ টু ডাইমেনশনাল অবজেক্ট। টু ডাইমেনশনাল অবজেক্ট মানে তাহলে আমরা পরবর্তীতে যেটা বলতে চাই, অর্থাৎ এই যে কমপ্লেক্স নাম্বার তাকে প্লেস দিতে হলে
কি কি করতে হবে সেটাকেই বলা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। আমি যদি এটাকে বলি, এটা একটা টাইপ 3 হিসেবে ধরে নাও যে টাইপ 3, সেটা কি বলছি, এটা হচ্ছে আমার এবার যাব যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এখানে লিখে ফেলি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। তো এই ব্যাপারটা কি দেখো, এটা যেহেতু বলছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আমি একটু সুন্দর করে লিখি। আচ্ছা দেখো, এটা কিন্তু আমি বলছিলাম যে রিয়েল লাইনের কাজটা হচ্ছিল কি সেটা সম্পর্কে আমরা বলছিলাম যে এই যে এটা হচ্ছে রিয়েল লাইন। এখানে এই রিয়েল লাইনের কাজ হচ্ছে, কাজটা কি, এভরি রিয়েল লাইনকে একটা প্লেস দেওয়া, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা রিয়েল নাম্বারকে হচ্ছে আমার রিয়েল নাম্বারকে প্লেস দেওয়াই হচ্ছে তা এই রিয়েল লাইনের কাজ। তা আমরা যেতে চাই এবার হচ্ছে আমরা যে আসলে কমপ্লেক্স যে নাম্বার তাকে আমরা কিভাবে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব সেটা আমরা একটু জানতে চাই। তো সেটা জানতে হলে আমরা দুইটা বলছি 2 ডাইমেনশন দরকার, কারণ হচ্ছে আমরা দেখছি এটার একটা রিয়েল পার্ট আছে কমপ্লেক্স নাম্বার, আর একটা হচ্ছে কমপ্লেক্স পার্ট আছে বা ইমাজিনারি পার্ট আছে। কমপ্লেক্স না বলে ইমাজিনারি পার্ট বলা উচিত। তাহলে আমরা আবার বলছি, যখন আমরা বলবো হচ্ছে যে আমরা কিন্তু এরকম আরো জিনিস পড়ে আছি ছোটকালে, যে এরকম এটাকে বলা হয় কার্তেশীয় সমতল। কিন্তু যখন আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসে বলবো তখন এটাকে কার্তেশীয় সমতল বলবো না, আমরা কি বলবো কিছুক্ষণ পরে বলবো, এটাকে বলা হবে আর্গান্ট ডায়াগ্রাম, ঠিক আছে। এবং আমরা যখন কার্তেশীয় সমতল পড়তাম এরকম যে রেনে দেকার্ত এটাকে আবিষ্কার করছে, তখন আমরা এই যে যে এক্সিসটা আছে তাকে কিন্তু বলতাম এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, এটাকে বলতাম হচ্ছে ওয়াই অক্ষ। কিন্তু এই ক্ষেত্রে তুমি যখন কমপ্লেক্স নাম্বারকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে নিবা তখন এটাকে আর এক্স অ্যাক্সিস বলা যাবে না, যদিও দেখতে একই রকম। এটাকে বলতে হবে হচ্ছে রিয়েল অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিস আমরা যখন হচ্ছে ভাইভাতে যাব তখন যদি এরকম এটাকেও এক্স অ্যাক্সিস বলে ফেলি তখন কিন্তু মনে করবে যে আমরা আসলে ব্যাপারটা ফিল করিনি, এবং এটাকে আমরা বলবো হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে একটা কথা যে এভাবে করতে হবে। এবং আমরা সাপোজ একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, সি কস্ট হচ্ছে 2 প্লাস কি দিব এখানে 5, 3i দাও, 3i। তাহলে এটাকে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটা রিয়েল পার্ট কতটুকু, 2, তাহলে আমি এখান থেকে 2 ঘর যাব, 1 2। এরপর দেখো কমপ্লেক্স পার্ট বা ইমাজিনারি পার্টে কতটুকু আছে সেটা হচ্ছে 3, তাহলে এখান থেকে আমি 3 ঘর যাব, 1 2 এবং 3। দিন শেষে এটাকে এখান থেকে টানতে থাকো, মনে করো এই যে যে এই যে যেখানে কানেকশন হলো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে 2,3i, বা এরকম সুন্দর করে লেখো, কমা দিয়ে লেখা উচিত না, তো সেটাকে লিখে এরকম 2 + 3i। অনেক সময় এটাকে আমরা এভাবে লিখতে পারি 2,3। এখন কথা হচ্ছে আমার এখানে আমরা অনেকে হয়তো বা এই ব্যাপারটা ফিল করি না, সেটা হচ্ছে যেমন আমরা এটা পার্থক্য করতে পারি না যে সাপোজ আমি এই যে কার্তেশীয় সমতল এখানে আঁকি, আমি তাহলে এটাকে একটু সুন্দর করে আঁকি দেই, একটু সময় দাও, একটা ফিল আছে এখানে। সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে এবার আমার এক্স ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে আমার এক্স অক্ষ, তাহলে এটা কিন্তু একটা কার্তেশীয় সমতল ভাবো, এবং এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে আমার হচ্ছে ধরো এক্স অক্ষ, এবার কিন্তু অক্ষ, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, এবার যদি আমি 2 ভুজ হচ্ছে 2 আর কোটি হচ্ছে 3, তখন যদি আমি একে ড্র করতে চাই, ড্র ড্র করতে চাই বলতে আমি এই যে কার্তেশীয় সমতলে দেখাতে চাই যে এটা কোথায় আছে, তাহলে এখান থেকে সিমিলারলি 2 1 2 3 এরকম, তার মানে এখানে। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো কিন্তু একই একই রকম ফিল।
কথা হচ্ছে তাহলে এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি, যে আমি আসলে কি পার্থক্য, যে যেখানে দেখো 2 3 আর এখানে 2 3 তো একই রকম, যে সেখানে 2 ঘর গিয়েছে এক্স অক্ষ বরাবর, এখানে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছে, তাই একই তো কথা। না, এখানে একটা সুন্দর পার্থক্য আছে, সেটা আমরা হয়তো বা ফিল করি না। সেই ফিলটা করার জন্য আমি বলছি, তাহলে কখনো যদি এরকম বলে যে এটার মধ্যে কি পার্থক্য আছে, অর্থাৎ এই যে তুমি যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 2, 3 কে বসাও, আর হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস এই ব্যবস্থাতে কমপ্লেক্স নাম্বারকে যে তুমি হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দাও, এদের মধ্যে কি পার্থক্য আছে? তখন তুমি অবশ্যই বলবা যে হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা এখন আমরা একটু ফিল করার চেষ্টা করব। সাপোজ আমি আবার একটু আঁকি, পার্থক্যটা এখন স্পষ্ট আমরা বুঝতে পারবো। তোমরা বুঝতে পারো এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস। অবশ্যই এদিক দিয়ে সব পজিটিভ রিয়েল আসবে, এইগুলা হচ্ছে নেগেটিভ রিয়েল, তোমরা জানো। আর এখানে হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, উপরেরটা হচ্ছে আমার পজিটিভ আর নিচেরটা হচ্ছে নেগেটিভ দিকে আসবে। এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে ওইটার মধ্যে কি পার্থক্য যদি কখনো বলা হয়, সেই পার্থক্যটা হচ্ছে, সাপোজ আমি 5 নিই, 5, তো এখানে আসবে ধরো, সাপোজ 5 না নিয়ে 3ও নিতে পারো, সমস্যা নেই, যেমন 3 নিলাম, 3। তাহলে এখানে দেখো, এখানে 3 ঘর দাও, 1 2 3, সাপোজ এখানে এই যে 3, এর সাথে যখন আমি একটা আই গুণ করে দিব, আই গুণ করে দিবা, দেখো তো এই যে 3, প্রথমে 3, এটা কিন্তু আমার রিয়েল অ্যাক্সিস বরাবর ছিল। যখনই আমি একটা আই গুণ করে দিব 3i, তাহলে এখানে চলে আসবে সেটা 3i, এখানে 3i। তার মানে এরপর যদি আমি আরেকটা আই গুণ করি, 3i পাইলাম এখানে রেজাল্ট, সেটা নিয়ে গেল আমার ইমাজিনারিতে, ইমাজিনারি অ্যাক্সিসে নিয়ে গেল, এটা রিয়েল অ্যাক্সিসে নিয়ে গেল। এই ব্যাপারটা খুবই সুন্দর, এবং আগে আমরা বুঝতাম না এই ফিলটা, এখন আমরা একটু চেষ্টা করব। তো এরপর যদি আমরা 3i এর সাথে আবার একটা আই গুণ করি, তার মানে চলে আসছে কত বলো তো, আই স্কোয়ার মানে -1 মানে -3, তার মানে নিয়ে আসছে কিন্তু এখানে -3। এরপর যদি -3 সাথে আরেকটা আই গুণ করি, তার মানে -3i, সেটা নিয়ে আসবে কিন্তু এখানে। তুমি কি একটু ফিল করছো যে আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে একটা একটার সাথে করে তুমি যদি আই গুণ করতে থাকো, তার মানে তোমাকে সে, ধরো এটা একটা লাঠি, এই প্রথমে সে এভাবে এভাবে শুয়ে আছে। আমি আবার একটা ভিন্ন কালে নিতে চাই, এখানে একটা লাঠি, সে হচ্ছে এভাবে শুয়ে আছে, এখানে এই অবস্থায় আছে। যখনই তুমি তার সাথে 3 গুণ করে দিবা, সরি আই গুণ করে দিবা, সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, এবং সেই মাথা ঠিকই থাকবে, 3 তে থাকবে, কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তার মানে আই এর কাজটা কি বোঝা গেছে? তার মানে তুমি স্পষ্টত এরপরে দেখো, আবার তার সাথে যদি তুমি, এবার লাঠিটা কোন বরাবর আছে, এবার লাঠি আছে, আমি একটু ভিন্ন কালে নিই, এবার লাঠি আছে এই বরাবর। এবার তুমি তার সাথে যদি একটা আরেকটা আই গুণ করে দাও, তখন সেই লাঠি চলে যাবে এই বরাবর, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। তার মানে পরে আবার আই গুণ করলে আবার 90 ডিগ্রিতে ঘুরে যাবে। তার মানে স্পষ্টত বুঝতে পারছি, আমাদেরকে যদি বলা হয় যে আসলে এই দুটা কি এক, এক না। আই এর কাজ কি? আই এর কাজ হচ্ছে একটা লাঠি যদি কল্পনা করি, সেই লাঠিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এই দুটা কিন্তু এক না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইপ, তুমি বলতে পারো 3, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবং এখানে এই যে একটা কঠিন প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 2,3 আর এখানে 2,3 কে এক, তখন তোমাকে এই ব্যাপারটা বলতে হবে, একটা ফিল করাতে হবে, তাইলে আসলে বুঝতে পারবে। এরপর আমরা টাইপ টাইপ হচ্ছে 4 এ চলে যাই। টাইপ 4 আমি আস্তে আস্তে জানা জিনিসই, আমি আস্তে আস্তে আমরা ভিতরে যাব কমপ্লেক্স অ্যানালাইসিসে। টাইপ 4, টাইপ 4 এ আমরা এখন পড়বো হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। আমরা জানি যে সেটা কি, মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট। আচ্ছা, আর্গুমেন্টের বাংলা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নতি, এটা বলা হয়, আমরা একটু লিখে রাখলাম জাস্ট। আচ্ছা, বাংলা লেখা একদম খারাপ না। তাহলে সে আর্গুমেন্ট, মডুলাস মানে কি? মডুলাস মানে হচ্ছে আমরা যখন মডুলাস আসলে কি রিপ্রেজেন্ট করবে, আমাদের যখন ছোটকালে পড়তাম আমি, সেটা এইভাবে, আমরা এইভাবে পড়তাম যে মডুলাস অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, সুন্দর করে লিখে দিই তাহলে, মডুলাস ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট
করবে ডিস্টেন্স, ডিস্টেন্স রিপ্রেজেন্ট করবে, কিন্তু কোথা থেকে? বলে ফ্রম অরিজিন। এই কথাটা আমরা ছোটকালে পড়তাম, একদম রাফ ব্যবহার করতাম। ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে ধরো এক ধরনের মডুলাস। তাহলে আমি একটা গ্রাফ আঁকে ফেলি, আমরা এখন জানি, আমরা সবকিছু বুঝতে পারি। সাপোজ আমাদের এখানে একটা পয়েন্ট আছে, সেটাই হচ্ছে আমাদের 2,3, বা এটাকে আমরা কিন্তু বলছি সি বা জেড, যেভাবে লেখো পরবর্তীতে এরকম আকারে লেখা হয় যে 2+3i, এটাই বুঝাবে। ওকে, তা আসলে তাহলে এখান থেকে আসলে এটা বুঝায় যে এটা থেকে এটা, এটুকু হচ্ছে আমার ধরো 2, আর এই পর্যন্ত হচ্ছে আমার 3। আমি বুঝাইতে পেরেছি হয়তোবা। সেটা হচ্ছে এখান থেকে এটুকু দূরত্ব, এই যে এখান থেকে এটুকু হচ্ছে আমার 3 বুঝাচ্ছে, আর এখান থেকে এটুকু মানে হচ্ছে আমার 2 বুঝাচ্ছে। তা আসলে আমি বলছিলাম, এখান থেকে একটা কথা বলছিলাম যে মডুলাসটা কি, যে মডুলাস অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করবে, একটা ডিস্টেন্স, কোথা থেকে? ফ্রম অরিজিন। এবং মানে এই যে যে পয়েন্টটা 2,3 বা 2+3i, এটার আমি যদি মডুলাস বের করতে বলি, তার মানে এখান থেকে এই যে যে অরিজিন থেকে, এই অরিজিন থেকে এখান থেকে এই যে যে ডিস্টেন্সটা সেটা কতটুকু, সেটাই হচ্ছে আমার জাস্ট একটা মডুলাস, বলা হবে। তাহলে জেড, এই যে জেড নামক কমপ্লেক্স যদি হয় বা সি নামক যদি কমপ্লেক্স হয় তোমার উপর নির্ভর করবে যে তুমি কিভাবে ডিনোট করবে। তুমি তোমার নাম দিয়ে ডিনোট করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তার মডুলাসকে আমরা ডিনোট করে থাকি হচ্ছে এরকম, যে জেড এর মডুলাস এটা, অথবা যদি তুমি বলো যে সি এর মডুলাস এটা। সেই মডুলাসটা কি, এটা কিন্তু আমরা জানি 0,0। তো 0,0 থেকে 2,3, এই আমরা জানি দুইটা বিন্দুগামী, সরি দুইটা, এরকম যদি আমাদের দুটো পয়েন্ট দেওয়া থাকে তখন তাদের ডিসটেন্স বের করতে জানি না আমরা, এরকম 2 - 0 ভুজদ্বয়ের বিয়োগফল প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার দিব, এরপর হচ্ছে আমার একটা এভাবে স্কয়ার রুট দেওয়া হয়, এগুলো আমরা পড়ছি ছোটকালে। তাহলে আমরা জানি, তাহলে মডুলাসটা কি হবে? মডুলাস আর কিছুই হবে না, দিন শেষে এই কারণে এভাবে লেখা হয়, যদি জেড এর আকারটা হয়ে থাকে এরকম যে এক্স প্লাস আই ওয়াই, অথবা জেড এর আকারটা তোমরা এরকমও বলতে অনেক সময় এ প্লাস আই বি, তাহলে মড অফ জেড দ্যাট ইজ মডুলাস বুঝাবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিভাবে আসছে দেখো, এখান থেকে চেষ্টা করো, এখানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আসছে না, এই যে, তাহলে এভাবেও লিখতে পারো, আর যদি এ বি দেখেও লেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মডুলাস। এখন আমরা যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট, একটা কথা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা মনে রাখতে হবে, এটা আর্গুমেন্টের ব্যাপারটা। আর্গুমেন্ট একটা হচ্ছে আমাদের, আমরা দুই ধরনের আর্গুমেন্ট করে থাকি, একটা হচ্ছে ধরো মুখ্য আর্গুমেন্ট, একটা গৌণ আর্গুমেন্ট, আমরা যদি বাংলায় বলি, বা প্রিন্সিপাল আর্গুমেন্ট বলা হয় মুখ্য আর্গুমেন্টকে। এখন হচ্ছে তাহলে আর্গুমেন্ট আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি বলে তোমাকে আর্গুমেন্ট বের করো, আবার বলছি যদি তোমাকে কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে বলে আর্গুমেন্ট বের করো, তার মানে তোমাকে বের করতে বলছে মুখ্য আর্গুমেন্ট। আর সেই ব্যাপারটা কি সেটা আমাকে জানতে হবে। মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে যে দিক দিয়ে অতিক্রম করলে, আমি একটু বুঝাই, সাপোজ আমি আবার একটু আঁকি, মুখ্য আর্গুমেন্ট তার মানে আর্গুমেন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আর্গুমেন্ট, আর্গুমেন্ট এখানে দুই ধরনের আর্গুমেন্ট হতে পারে, একটা মুখ্য আর্গুমেন্ট, একটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। তো আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে সবসময় আর্গুমেন্ট বলতে তোমাকে যদি বলে দেয়, তখন তোমাকে সাধারণত হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্টই বের করতে হবে। আবার বলছি, প্রিন্সিপাল আর্গুমেন্টই তোমাকে হচ্ছে বের করতে হবে। তাই সেটা আমি একটু লিখে দিই যে প্রিন্সিপাল আর্গুমেন্ট তোমাকে বের করতে হবে। এখন কথা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টটা কি, সেটা জানার জন্য আমি একটু অন্য একটা ব্যাপার বলি, সেটা একটু আমি ড্র করি, তো তুমি বুঝতে পারবা। এরকম যাচ্ছে, এরপর একটু সময় দিতে হবে। সাপোজ আমি তোমাকে যদি বললাম একটা লাইন এখানে আছে, একটা স্ট্রেট লাইন, তখন তোমাকে আমরা আমরা জানি যে আসলে এই আর্গুমেন্ট বলতে আসলে কি বোঝায়, সেটা একটু আসলে জানা দরকার, যে ডেফিনেশন কাকে বলে। সেটা যদি তোমরা জানো তাহলে আশা রাখি তোমাদের একটা সুন্দর ব্যাপার হবে। সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো সেইটা, এরকম ধরো এই যে এটা, বা আমি
একটু সুন্দর করে বলি, সেটা মানে আমাদের যদি আমি কোনো নিয়ম নীতি ছাড়া বলি যে প্রিন্সিপাল আর্গুমেন্ট ব্যাপারটা কি। সাপোজ আরেকটা আমি নেই, তখন তুমি বুঝতে পারবা। এই যে একটা স্ট্রেট লাইন আর কালো কালির একটা স্ট্রেট লাইন মনে করো। এখন দেখো তুমি তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আইসা বা বিপরীত দিকে যে দিক দিয়ে ঘুরতে গেলে তোমার সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করা লাগে, সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে। ব্যাপারটা আবার বলছি, দেখো আমি যদি মনে করি যে এখান থেকে এখানে যাব, আবার কেউ যদি মনে করে না আমি এখান থেকে এখানে যাব, এই অ্যাঙ্গেলটা বের করবে। এবার বলো তুমি কোন পথে সবচেয়ে বেশি গেলা। আমি যদি একটা ভিন্ন কালি নেই, সাপোজ আমি একটা কিন্তু নিয়েছি লাল কালি দিয়ে, আমি আবার বললাম যে না আমি এইভাবে যাব, এইভাবে যাই একে ধরবো, এখানে অ্যাঙ্গেল তৈরি করব। দেখো তোমার কিন্তু এই যে এই কালারটার নাম কি আমি তো জানি না, এটা কালার ব্লাইন্ডার, আমি জানি না এই কালারের নাম কি। এই যে এই কালার পথে কিন্তু তোমার বেশি সময় লাগতেছে ওই লাঠিকে ধরতে, এই যে এখান থেকে এক্স অ্যাক্সিস থেকে। কিন্তু লাল পথে যদি যাও তখন কিন্তু কম সময় লাগে। এই যে যে লাল পথে যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে আমি যদি লাল পথে যাই, সাপোজ এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে আসি, এখানে আসি, এখানে আসি, তাহলে তার যতটুকু দেখো, এবার যদি আমি অন্য একটা কালি নিই, এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি এখান থেকে এখানে যাই, কোন পথে আমার কম সময় লাগতেছে বলো তো? এই পথে না? এবার এই পথে কিন্তু কম সময় লাগতেছে। এবার এই যে এখানে যে উৎপন্ন কোণ, সেটাই হচ্ছে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট। এগুলো কেমনে বের করতে হয় আমরা কিন্তু জানি, ঠিক আছে? তাহলে কম কতটুকু দূরত্ব, যেই পথ দিয়ে হচ্ছে আমার কমটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, দূরত্বের মতো মনে করো এখন, বা কম অ্যাঙ্গেল উৎপন্ন করবে তুমি, আমি আসলে যেভাবে বলি আমাদের হচ্ছে মনে রাখার জন্য, সেইটাকে বলা হবে আমার হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। বুঝা গেছে কি? এবং এইগুলো আমরা কেমনে বের করি, এগুলো কিন্তু আমরা জানি যে এখানের অ্যাঙ্গেলটা আমাকে দেওয়া থাকবে, সাপোজ এই অ্যাঙ্গেলটা আমাকে দেওয়া থাকবে, তখন আমাকে যদি বলে এটা মানে আর্গুমেন্ট বের করো, তার মানে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করবো। আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত যাবো, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, এটা হচ্ছে মাইনাস পাই, তারপর আবার এইটুকু আমাকে বাদ দিতে হবে, তাই এটা আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, ওই ওই অ্যাঙ্গেলটুকু বাদ দিতে হবে, তারপর যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের পাই যাবো আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট। এভাবে হচ্ছে বের করে। এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েটের পড়া, আশা রাখি তোমরা জানো। তখন কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কিন্তু আবার এটা স্টেট লাইন অধ্যায় পড়ে থাকি 3.1-এ, যখন হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে ফার্স্ট পেপারে 3.1-এ এটা পড়ে থাকি, তখন আমাদের দুই ধরনের পড়ানো হতে পারে। হ্যাঁ, যে কোনো আর্গুমেন্ট তুমি বের করো, কোনো সমস্যা নাই, কারণ ওইটার ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার না। কিন্তু যখন তুমি কমপ্লেক্স নাম্বার পড়বা, তখন তোমাকে আর্গুমেন্ট বের করতে বললে সাধারণত প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট সম্পর্কে বলতে বলবে, না বললেও তোমাকে প্রিন্সিপাল আর্গুমেন্টে বের করতে হবে। এবং প্রিন্সিপাল আর্গুমেন্টের একটা রেঞ্জ আছে, সেটা মাইনাস পাই থেকে পাই এর মধ্যে হবে। ওকে, এই ধরনের আমরা এগুলা জানি। আচ্ছা, এরপর এবং যে কোনো একটাতে ইকুয়াল দিতে পারো। এরপর আমরা এটা গেছে হচ্ছে আমাদের কত গেল, টাইপ 4। আমরা আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যদি আর্গুমেন্ট সম্পর্কে না বুঝতে পারো, তাহলে আমরা একটা আলাদাভাবে আর্গুমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারি। এরপর আমাদের চলে যাব হচ্ছে টাইপ 4 এ বলতে পারো। টাইপ 4 না টাইপ 5? টাইপ 5। টাইপ 5 সেখানে আমরা যেটা পড়তে চাই সেটা হচ্ছে পোলার ফর্মটা পড়তে চাই, যে রেক্টেঙ্গুলার টু পোলার। এখন একটা এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অধিকাংশ মানুষ জানে না যে আমরা কেন হচ্ছে রেক্টেঙ্গুলার রেখে কেন হচ্ছে আমরা পোলার করতে চাই, এটা আমরা জানি না। আমি আজকের দিনে যা ভিডিওটা করছি সেটা একদম পুরোপুরি বেসিক। আমরা লেকচার 2 থেকে আসলে ভিতরে যাওয়ার চেষ্টা করবো আস্তে 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 আস্তে, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি না, ঠিক আছে? যে আমরা কেন হচ্ছে আমরা আমরা তো সেই ব্যাপারটা একটু নিয়ে এসে আমরা জানি একদম। আমরা যখন ছোটকালে পড়েছিলাম সেটা একটু একটু সময় দিতে হবে। আমরা ছোটকালে পড়েছিলাম সেটা হচ্ছে, মনে করো এরকম একটা ব্যাপার পড়েছিলাম। কি পড়েছিলাম, সাপোজ এটা হচ্ছে আমার হচ্ছে তোমার এক্স প্লাস আই ওয়াই যদি এই থাকে, তখন আমরা জানি যে এইটুকু ব্যাপার হচ্ছে আমার এক্স। আমি এগুলো আর বিস্তারিত বলছি না, কারণ হচ্ছে এগুলো নিয়ে আমরা পড়ে আসছি। এটা হচ্ছে আমার ওয়াই। তো দিন শেষে এটা যদি আমার থিটা হয়, আমরা পড়েছিলাম কিন্তু যে তা এটা যে আমার আর হয়, তখন আমরা ওই যে বিভিন্ন ধরনের রিলেশন তৈরি করেছিলাম। কি আমরা জানি, আমরা
এক্স সমান, আমরা কার্তেশীয় এবং পোলারের মধ্যে যে সম্পর্ক সেটা আগে থেকে জানি, সেটা হচ্ছে এক্স সমান আর কস থিটা আসবে এবং ওয়াই সমান আর সাইন থিটা আসবে। এগুলো কিন্তু আমরা জানি, এখান থেকে আমরা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? আমরা যদি লিখি কস থিটা, কস মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এখানে এক্স আর অতিভুজ হচ্ছে আর, সেহেতু এখানে আর গুণন করে দিলে এখানে আর কস থিটা, এইভাবে আমরা পাই। এগুলো আমরা জানি। সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এগুলো আমরা পাই, এগুলো আমরা জানি। এখন কথা হচ্ছে আমরা আরো কিছু ব্যাপার একটু শিখে নেওয়া দরকার, যে কেন পোলার ফর্ম করি সেটা আমরা একটু পরে বলবো, যে হুট করে কেন পোলার ফর্ম করি, কিন্তু কিছু কিছু ব্যাপার একটু জেনে রাখো, একটু জেনে রাখা উচিত। সেটা হচ্ছে আমরা একটা অয়লার ফর্মুলা নামে একটা ফর্মুলা জানি, সেটা একটু এখানে লিখে রাখি, অয়লার ফর্মুলা। তারপর আমরা বলবো যে কেন আমরা এটা শিখি। অয়লার ফর্মুলা আসলে কি বলছে, সে বলছে হচ্ছে যে ই টু দি পাওয়ার আই থিটা এটা সমান হবে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা একদম ডিরেক্ট মুখস্থ থাকবে, হ্যাঁ, এটা একদম মুখস্থ থাকবে। তারপরে আরেকটা ডি মইভরাস থিওরাম নামে একটা থিওরাম আছে, তোমরা যখন হচ্ছে এটা তো আসলে কমপ্লেক্স অ্যানালাইসিস হয়তো বা অনেক জায়গায় সেকেন্ড ইয়ারে পড়ায়, অনেক জায়গায় থার্ড ইয়ারে পড়ায়। তো ফার্স্ট ইয়ারে একটা বই আছে হায়ার অ্যালজেব্রা এন্ড ত্রিকোণমিতি, সেখানে ডি মইভরাস থিওরাম নামে একটা থিওরাম আছে, তোমরা জানো মইভরাস থিওরাম। সেখানে আমরা এটা পড়ে আসি যে সেখানে একটা ব্যাপার আছে যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন, এই আকারে থাকলে সেটাকে এরকম আকারে লেখা যায়, কি লেখা যায়, cos n থিটা প্লাস আই সাইন n থিটা। আচ্ছা, তাহলে এখানেও একটা ব্র্যাকেট দিয়ে দেই, এটাকে বলা হয় ডি মইভরাস থিওরাম। এই কোনটা একটু মনে রাখতে হবে এই দুইটা জিনিস, তাহলে আমরা পরবর্তীতে আমরা একটা ব্যাপার বুঝতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা কেন রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলারে যাই কেন, এটা হচ্ছে মেইন কোশ্চেন, যে হোয়াই উই উইল ডু রেক্ট্যাঙ্গুলার টু পোলার। এটা কেন আমরা করি, মানে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে কেন যাই, এর ব্যাখ্যা একদম সহজ। এখন আমরা জেনে যাব, যেহেতু এই এত কিছু শিখে ফেললাম। আমি একটু সুন্দর করে সাজাতে চাই। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ সে আমি তোমাকে মনে করো একটা ব্যাপার দিলাম, সেটা কি দিলাম, আমি এরকম একটা ব্যাপার দিলাম, সাপোজ একটা এক্সাম্পল দিলাম এবং তোমাকে বলে দিলাম যে এটা একটু করে দাও তো আমাকে। কি লিখে বলে দিলাম, সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই টু দি পাওয়ার 10। এখন কথা হচ্ছে যদি কোনো মতে এরকম থাকতো এক্স প্লাস আই ওয়াই টু দি পাওয়ার হোল স্কোয়ার অথবা কিউব, তারপর আমরা একটু চেষ্টা করে দেখতাম, ঠিক কিনা? চেষ্টা করে কি, এগুলো তো আমরা পারি, 4 পর্যন্ত আমরা পারবো। এরপর আমাদের জন্য কিন্তু একটু কঠিন হয়ে যায় যে বাইনোমিয়াল থিওরাম এগুলাতে নেওয়া, কিন্তু এখানে বাইনোমিয়াল থিওরামে নিলে মানে দ্বিপদী বিস্তৃতিতে নিলে তোমার এখানে একটা আই আছে, একটা নানা ধরনের সমস্যা। তো এই যে আমরা যদি এটাকে পোলার ফর্মে নিয়ে যেতে পারি তখন কতটা সংক্ষেপ হয়ে যায় দেখো, আমি একটু দেখাতে চাই। এক নাম্বার কথা হচ্ছে আহ, আমি এটাকে পোলার ফর্মে নিতে চাই। তা আমি পোলার ফর্মে যদি নিতে চাই তখন কি করতে পারি, সাপোজ আমি, এটা তো ইন জেনারেল, আমি একটা এরকম আকার লিখলাম 1 + √3i, সাপোজ এর হচ্ছে আমি ধরো 10⁻, এটা চাইছে এটার, সাপোজ এটা ইন জেনারেল, এটা হচ্ছে ইন জেনারেল। আমরা তো ইন জেনারেল ক্ষেত্রে তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা একটা পার্টিকুলার ম্যাথ নিলাম, একটা পার্টিকুলার ম্যাথ নিলাম, তখন আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমি আমি হচ্ছে কি করব, আমরা জানি যে যদি এরকম আকার থাকে এক্স প্লাস আই ওয়াই, তখন এটাকে আমরা এরকম আকারে লিখতে পারি। সেটা হচ্ছে কিরকম আকারে লিখতে পারি দেখো, আমরা কিছুক্ষণ আগে যেটা পড়ে আসলাম সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে এক্স প্লাস আই ওয়াই, এটাকে যদি আমি কমপ্লেক্স সরি পোলার ফর্মে নিয়ে যাই তখন আমরা কি লিখতে পারি দেখো, এক্স এর পরিবর্তে আর কস থিটা আর আই এর জায়গায় আই, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা লিখতে পারি। তো এখান থেকে আর আছে দুইটার মধ্যে, আর কমন নাও, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা। এবং আর cos থিটা প্লাস আই সাইন থিটা মানে কি লিখছিলাম কিছুক্ষণ আগে, দেখো এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে এই বক্সটার দিকে তাকাও, এখানে আমরা বলেছিলাম যে cos থিটা প্লাস আই সাইন থিটা এর মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা, এই কথাটা লিখতে পারলাম। ঠিক আছে কথা, এটা লেখা যায়। তাহলে
এখান থেকে এটা হচ্ছে আমাদের এক্স সাপোজ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই। তখন এই যে এইরকম আকারে যদি লিখতে চাই তখন আমরা কি লিখবো, যে 1 + √3i, এটাকে আমরা এই আকারে লিখতে পারি আর e⁻i থিটা। কিন্তু কথা হচ্ছে এখানে আর এবং থিটা বের করা যাবে কিন্তু, কেন? কারণ এগুলো আমার দেওয়া আছে না। তা আর এর মান কত হবে? আমরা আর জানি, আর ইজ, দেখো এই যে চিত্রটা যাও, আর ইজ, আর হচ্ছে এক ধরনের মডুলাস। এই যে এখান থেকে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বটা হচ্ছে আর। তার মানে হচ্ছে মডুলাস মানে কেমনে বের করে? তাহলে আমরা জানি এখান থেকে বের করে ফেলবো যে 1² + √3²। দিন শেষে এই স্কোয়ার রুট হবে অবশ্যই। দিন শেষে হচ্ছে 1 + 3 মানে 4, 4 মানে হচ্ছে 2, তাহলে 2 আসবে। আর এখানে প্লাস, বুঝতে পেরেছো? তাহলে এখানে হচ্ছে আমার 2 আসবে। e⁻i, থিটার মানটা কিভাবে বের করবো আমরা জানি। থিটার মানটা কেমনে বের করা যাবে আমরা জানি, যে সেটা বের করা যাবে সেটা হচ্ছে আমরা এভাবে বের করব। কিভাবে? যে থিটা সেটা কোথায় আছে, 1√3, সেটা কোথায় আছে 1 + √3। এখানে যদি আমার 1 হয় আর √3 মান কত আমরা জানি 1.7 কোন একটা ব্যাপার, তাহলে এখানে সেটা হচ্ছে এখানে থাকবে। তাহলে এখান থেকে এই যে দেখো আমি একটু বড় করে আঁকি, থিটাটা বের করতে কিভাবে আমরা জানি, থিটা হচ্ছে এক ধরনের আর্গুমেন্ট। এখানে থাকবে সাপোজ 1 + √3i টা। তাহলে আমাদের আমাকে বের করতে হবে হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, তাহলে এখান থেকে a2। ঠিক আছে, তো এটা কেমনে বের করব আমরা জানি, যে tan থিটা দিয়ে বের করব। তো √3 এরকম আকারে লিখব। তো আমরা y/x এই আকারে tan থিটা সমান tan ইনভার্স √3 এটা দিয়ে বের করে ফেলবো। এটার মান কত আমরা জানি π/3। ঠিক আছে, এখন আমরা থিটার মান পেয়ে গেলাম, তাহলে এখানে i π/3। দেখো আমরা শুধুমাত্র 1 + √3i একে যদি আমি পোলার ফর্মে কনভার্ট করি তখন আমরা এটা পেয়ে যাচ্ছি এরকম আকারে। কত সহজ! এবার এই ব্যাপারটাকে আমাকে যদি আমরা জানি, এখন যদি এটাকে তাহলে 1√3i⁻10 মানেই হচ্ছে আমি কি লিখতে পারি, এটা সমান কিন্তু পাইলাম এইমাত্র তৈরি করে আনছি, e⁻i থিটা মানে হচ্ছে π/3। এটাকে আমি 10 করে পাওয়ার 10 করে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার মান কত আসবে দেখো, আমরা এটার মান পাবো, আমরা জানি 2⁻10 ইন্টু e⁻i 10π/3। ঠিক আছে, আচ্ছা এই দেখো, এখন যদি আমরা আবার ভাঙিয়ে দিতে চাই, যে এরকম লিখতে পারি যে 2⁻10 আর e⁻i এই পুরোটাকে আবার থিটা হিসেবে ধরো, তাহলে আমরা কি জানি e⁻i থিটা মানে হচ্ছে কিছুক্ষণ আগে অয়লার ফর্মুলা থেকে cos থিটা প্লাস i sin থিটা, তাহলে cos থিটা, থিটা মানে হচ্ছে 10π/3 প্লাস i sin থিটা, sin থিটা মানে হচ্ছে 10π বাই সরি 10π/3। তাহলে বুঝতে পারছো এই যে একটা বড় বা হিউজ প্রবলেমকে আমরা এরকম সংক্ষেপ করে ফেলতে পারি পোলার ফর্মে নেওয়ার মাধ্যমে। এই কারণে আমরা পোলার ফর্ম করে থাকি। আর একটা কথা হচ্ছে পোলার ফর্মের দ্বারা হচ্ছে ভেরিয়েবলকে রিডিউস করা হয়। বুঝতে পারছো কথা? ভেরিয়েবলকে কি করা হয়? রিডিউস করা হয়, ভেরিয়েবলকে কমানো হয়। এখানে ভেরিয়েবল দেখছো এক্স এবং ওয়াই দুইটা হয়ে গেছিল। হ্যাঁ, এরপর কোন এরকম অনেক প্রবলেম আছে সেখানে হচ্ছে দেখবা ভেরিয়েবল, এখানে কিন্তু দেখো ভেরিয়েবল দেখছো রিডিউস হয়ে গেছে না। এটা এই কারণে হচ্ছে আমরা পোলার ফর্ম করে থাকি। আচ্ছা, এরপরে এটা গেছে একটা ব্যাপার। এরপরে আমরা টাইপ 6 একটা ব্যাপার পড়ছিলাম, আমরা আমরা জাস্ট আস্তে আস্তে যাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা আগে যা পড়ে আসছি সেই সম্পর্কে একটু জাস্ট ক্লিয়ার কনসেপ্ট তৈরি করে রাখা। আমি জানি না এভাবে তোমরা পড়ছো কিনা। আমরা এরপরে আমাদেরকে রুট বের করতে দিত, তোমরা হয়তো বা মনে আছে, অবশ্যই মনে থাকার কথা। সেটা হচ্ছে সাপোজ বলতে করো এরকম বলতো যে আমি দুইটা এক্সাম্পল করাবো, লাস্টেরটা আমি আবার একটু একটা নতুন ব্যাপার করাবো। সেটা দেখো আমি লাস্ট, এটা হচ্ছে রুট, মনে করো বলতো যে 6 রুট বের করো, বা 6তম রুট বের করো, এততম রুট বের করো, এরকম বলে দিত সাপোজ। তো আমরা রুট বের করা, এখানে তো ফাইন্ডিং রুট এরকম বলে দিত। এটা লাস্ট টাইপ হতে পারবে। এরপরে আমরা কালকে থেকে হচ্ছে আমরা নতুন একটা করে লেকচার চলে যাব, সেখানে আসলে সুন্দর করে আমরা পড়াশোনা করব, লেকচার 2টা আসলে শুরু করব। সেখান থেকে হচ্ছে আমাদের আসলে মেইন উদ্দেশ্য। আজকে আমরা আরেকটা ম্যাথ করাবো, এই ম্যাথটা করার পর তারপর আমরা বিদায় নিব। সেটা হচ্ছে
সাপোজ এরকম বলে দিত আমাকে, সাপোজ তোমাদের মনে আছে কিনা যে ইন্টারে পড়েছো, এরকম একটা দিয়ে দিয়েছে, বলছে যে এটা রুট কত হবে সাপোজ, ঠিক আছে? এটা কি বলতো প্রশ্নটা? এভাবেই বলতো যে ফাইন্ড দ্য, এরকম ধরো ফাইন্ড দ্য, এখানে যেহেতু 6, এই কারণে মনে হেক্সা বা 6 সাপোজ বলে দিত, রুট অফ রুট অফ 1 প্লাস রুট 3i, এরকম বলে দিত মনে করো, হ্যাঁ? তাহলে এখানে 6টা রুট বের করতে বলছে, তা আমরা এটা কিভাবে বের করতাম? ঠিক একই নিয়মে আমরা এখানে বের করতাম। কি একই নিয়ম? এটাকে আমরা একটু সুন্দর করে এভাবে লিখতাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, 1 প্লাস রুট 3i, আর এটাকে আমরা ভেঙে এভাবে 1/6 লিখতাম। এরপর আমরা আমরা এটাকে পোলার ফর্মে নিয়ে যেতাম। আমি যেভাবে নিতাম পোলার ফর্মে নেওয়ার ওয়েটা কি, আর এবং থিটা বের করা, কারণ আমরা জানি এক্স প্লাস আই ওয়াই কে এরকম আকারে লেখা যায় আর ই টু দি পাওয়ার আই থিটা, কিছুক্ষণ আগে দেখাইছি, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি লিখতে চাই, আর এর মান কত এখানে দেখো, আর মানে হচ্ছে এই কিছুক্ষণ আগে তো আর এবং থিটা বের করা শিখাইছি, এই সেম এক্সাম্পলের ক্ষেত্রে এই যে দেখো, এই যে এটা কিন্তু সেই এক্সাম্পল ছিল, তাহলে আমরা এখানে জানি যেহেতু, তাহলে আর বের করছি না। আর এর মান হচ্ছে আমাদের 2, 2 আর ই টু দি পাওয়ার আই, থিটার মান ছিল পাই/3, মনে আছে তোমাদের নিশ্চয়ই, আর এখানে 1/6 এর জায়গায় 1/6 থাকবে। এখান থেকে আমরা আবার গুণ দিয়ে দাও ই টু দি পাওয়ার আই, এখানে পাই/318 পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 2 এরকম লিখতে পারি, আর এখানে ই টু দি পাওয়ার আই পাইকে আমরা একটু লিখতে পারি, সেটা হচ্ছে cos পাই/18। আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস আই sin থিটা, কোথা থেকে সেই ফর্মুলাটা লিখে আসছি, সেটা হচ্ছে অয়লার ফর্মুলা, প্লাস আই sin পাই/18 এরকম আকার। এখন আমরা কিন্তু শুরুতেই বলে নিয়েছি যে এখানে 6টা রুট পাবো বা বের করতে পারবো, তার মানে আমাদের অ্যান্সার হবে 6টি, কিন্তু আমি কিন্তু এখানে পেলাম একটা। কয়টা পেয়েছি? একটা। তাহলে আর কোথায়, আর 5টা রুট কোথায়? বলছে আর 5টা রুট আমরা এভাবে পাবো, কিভাবে? যে এখানে একটা ব্যাপার আছে আমরা জানি, আর 5টা রুট এখান থেকে পেতে পারি। এখান থেকে মানে হচ্ছে আমরা এটাকে যদি এরকম আকারে লিখি যদি পাওয়ার আই, এরকম বা এরকম আকারে লিখি, একটু সুন্দর করে লিখি, ই টু দি পাওয়ার আই আর পাই বাই, সাপোজ থিটাটা কোথা থেকে আবিষ্কার হয়েছিল? এখানে 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 লিখি, তাইলে সরি এখান থেকে না, এখানে আমরা বলছিলাম এখানে ই টু দি পাওয়ার আই পাই/18 পাইছিলাম। এখান থেকে আমরা একটা ব্যাপার করে নিয়ে আসতে পারি, কি জানি? আর 2 এর জায়গায় 2 থাকবে, ই টু দি পাওয়ার আই এর জায়গায় আই থাকবে, এখানে পাই/2, আর এখানে আমরা করে দেব হচ্ছে 2 পাই কে। 2 পাই কে কি আমরা জানি, কিন্তু এটা এটা হচ্ছে পিরিয়ড, ঠিক আছে? তাহলে আমরা এটাকে একটু এরকম আকার করে দেব, তাহলে আমরা হচ্ছে বাকি 6টা রুট পেয়ে যাব। কিভাবে পাই সেটা আমি একটু বলছি। আচ্ছা, তাহলে আমি কিন্তু প্রথম বুঝাইতেছিলাম যে এখানে তুমি কিন্তু একটা রুট পাইলা, কিন্তু আমাকে তো আরো পাইতে হবে, আরো 5টা রুট পাইতে হবে। সেই 5টা রুট কিভাবে আসবে সেটা আমি হচ্ছে দেখাচ্ছি। তাহলে প্রপার ওয়ে হচ্ছে কিভাবে করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এই ম্যাথটা আবার করা শুরু করি, তুমি এরকম করবা 1 প্লাস রুট 3i 1, এরকম আমরা এটাকে পোলার ফর্মে নিব, এখানে 2 ই টু দি পাওয়ার i, তারপর হচ্ছে পাই বাই এরকম। এই যে থিটাটাকে আমরা জানি যে cos 45 ডিগ্রি, যেই কথা আমরা জানি cos 45 ডিগ্রি প্লাস 2 পাই একই কথা হবে, একই মান দিবে। সেই হিসেবে আমরা এটাকে আমরা এরকম আকারে লিখবো, এই থিটাটাকে আমরা লিখবো 2 পাই কে, এবং এটার হোল দিয়ে দিব 1/6। এখন 2 1/6, আর এখানে কি পাবো আমি? এখানে এটাকে যদি সুন্দর করে লিখি, ই টু দি পাওয়ার আই, আচ্ছা এখানে আমরা পাই/18 যেহেতু গুণ আকারে আছে, পাওয়ারে পরে গুণ হবে, আর এখানে থাকবে হচ্ছে আমার পাই বাই কে, আর 2 দিয়ে 6 কাটলে 3, এরকম আকারে থাকবে।
তাহলে দেখো, এখন কথা হচ্ছে আমি ঠিক আছে কে এর মানের উপর কে এর মান যদি আমি 0 নেই তখন একটা মান পাবো। কি মান পাবো? সাপোজ কে এর মান যখন 0 নিব তখন আমরা পাবো এটা যে 216 e টু দি পাওয়ার I পাই বাই 18, কারণ এই পার্টটা 0। কে এর মান যখন 1 নিব, আচ্ছা আমরা তাহলে এরকম করব যে কে এর মান 0 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট। কথা হচ্ছে এখন তো আমাদের অনেক সলিউশন এসে পড়লো, এরকম তোমার মনে হতে পারে। কি এরকম মনে হতে পারে না? তাই জিরোর জন্য তুমি দেখতে পাচ্ছ জিরোর জন্য কিন্তু আমরা এটা একটা সলিউশন পাইছি। আবার যখন 1 দিবা তখন একটা সলিউশন পাবা, এখানে 1 বসাবা চলে আসবে। 2 দিবা আরেকটা সলিউশন বসাবে, কোথায় বসাইতে হবে? এখানে বসাইতে হবে। আচ্ছা, জিরোর জন্য এখানে বসাবা কারণ এই পার্টটা তখন জিরো হয়ে যায়। এরপর 4 5 এই পর্যন্ত দিলে কিন্তু তোমার 6টা রুট চলে আসে। কথা হচ্ছে এরপরে 6 বসালে তাহলে আরেকটা রুট পাবো। 6 বসানোর ফলে যে রুটটা আসবে সেই রুটটা হবে হচ্ছে তোমার জিরোর রুটের সমান। কেন? আমরা জানি কিন্তু যে তোমার এই যে আমরা জানি টু দি পাওয়ার আই থিটা, এটাকে যদি কনসিডার করো এখানে আসে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা, এগুলো cos এবং সাইন থিটা এগুলো কিন্তু পিরিয়ডিক ফাংশন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর একই মান গ্রহণ করে থাকে। এই কারণে দেখবা এই যে এই পাঁচটা নেওয়ার পরে যে 6 যদি বসাও অর্থাৎ কে এর মান তখনই মানে সরি এখানে তো 6টা, এই 6টা নেওয়ার পরে মানে 0 থেকে 5 মানে তো 6, এই 6টা নেওয়ার পরে তুমি যে অন্য এই যে মানে কে এর মান 6 বসাও তখন দেখা যাবে সেটা মানে আবার পিরিয়ডিক হচ্ছে, মানে ঘুরে ফিরে সেটা 0 মানে 7 আবার 1 এরটা নিচ্ছে, 8 আবার 2 এরটা নিচ্ছে, একই মান নিচ্ছে। তখন আমাদের নিতে হবে কয়টা? আমাদের তো রুট পাবো 5টা, কারণ আমরা পিরিয়ডিক যেন না হয়, পর্যাবৃত্ত না হয়। ওকে, এভাবে হয় এই ব্যাপারটা। আমরা কিন্তু এভাবে করেছি। তাহলে এটা তুমি যখন এভাবে রুটটা বের করবা তখন কিন্তু তোমার জন্য সহজ হয়ে যায়। পোলার ফর্মে যদি করো তখন রুটটা এভাবে সহজ হয়ে যায়। আমাদের লাস্ট ম্যাথ, এবং এটা একটু আমরা কি বলবো এটাকে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করব বা ফিল করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা ছোটকালেই পড়ে আসছি সেই ব্যাপারটা একদম সুন্দর একটা ম্যাথ। সেটা হচ্ছে আহ, আহ, সেটা কি ছিল যে এইটের আমাদের এরকম পড়ে আসছিলাম এইট, তোমরা মনে আছে কিনা যে এইটের রুট কয়টা? এইটের রুট কয়টা ছিল এরকম ছিল কিনা? এরকম ছিল না? এইটের রুট তিনটা রুট ছিল, তোমাদের মনে আছে? একটা হচ্ছে 2, আর একটা করতাম হচ্ছে আমরা সেটা পাইতাম হচ্ছে 1, এরকম তোমার আমরা এগুলা বড় সুন্দর করে করে আসছিলাম, তাই এটা একটা ব্যাপার ফিল করতে চাই। রুট 3i, আর এখানে আরেকটা রুট ছিল এইটের, এইটের তিনটা রুট ছিল এই। আর এটা আসলে এটা দ্বারা আসলে এভাবে বলতো আমাদের ম্যাথটা আসলে যে এরকম কোন ব্যাপার কি আছে যাকে কিউব করলে 8 পাওয়া যাবে, এরকম হচ্ছে সেই ম্যাথটা। এর আমরা এরকম তিনটা ব্যাপার পেয়েছিলাম কি, যে 2 কে যদি তুমি করো তখন 8 পাওয়া যায়, করা যায় বলো? এরকম সাপোজ জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এরকম কোন কমপ্লেক্স নাম্বার কি আছে যাকে কিউব করলে 8 পাওয়া যায়? বলে আছে। 2 একটা কমপ্লেক্স নাম্বার, কারণ 2 প্লাস আই 0 এই আকারে লিখলে তাকে কি পাওয়া যায়? 8 পাওয়া যায়। তারপর দেখবা এই যে আমরা এটাকে সলভ করেছিলাম, সলভ করে দেখেছি যে ছোটকালে এটা ইন্টারমিডিয়েট করছিলাম -1 প্লাস √3i, এটাকে পরবর্তীতে মনে হয় এভাবে লেখা হয়েছিল ওমেগা না কি দিয়ে যেন, আমি খেয়াল নেই। এরপর এরকম একটা পাইছিলাম। আসলে এটা কি বুঝায়, কি বোঝানো হয় সেটা একটু যদি ফিল করো, সেটা হচ্ছে সাপোজ আমি তাহলে এখানে একটা জেড এর ভ্যালু কি ছিল বলতো? 2 ছিল। এই যে জেড এর ভ্যালু কত ছিল? 2 ছিল। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো? এটাকে লিখতে পারি যে সাপোজ মড জেড ইকুয়ালস হচ্ছে 2। এটা দ্বারা আসলে কি বোঝায়? মড জেড দ্বারা আসলে কি বোঝায় সেটা হচ্ছে দেখো এরকম বোঝায় না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা রুট আছে সাপোজ, আর এটাই কষ্ট হচ্ছে আমার 2। আচ্ছা, এরপর একে যদি উভয় পক্ষে স্কোয়ার করে দেই তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমার পাচ্ছি হচ্ছে 4। তার মানে এটা কিসের ইকুয়েশন? আমরা যদি সুন্দর করে লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 2 স্কোয়ার।
তাহলে এটা একটা সার্কেলের ইকুয়েশন। আমি যদি আঁকি কালো কালি দিয়ে, সাপোজ এই যে একটা সার্কেল। এখন দেখো সেই সার্কেলটা কি বলতে চাচ্ছে, যে এই সার্কেলের উপরে আমি একটু সুন্দর করে আঁকি। এখানে একটা পয়েন্ট আছে, এই যে এটা হচ্ছে আমাদের 2, এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমার -1 প্লাস 3i। কেন এখানে পয়েন্ট? কারণ এই পাশে নেগেটিভ রিয়েল পার্ট আর ওখানে পজিটিভ। এখানে আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে -1 -√3i। আসলে এই যে যে অঙ্কটা, সেটা কি ফিল করায়, সেটা হচ্ছে এরকম ফিল করায়। কি ফিল করায়? সেই ফিলটা করায় হচ্ছে, সাপোজ এই যে দেখো, এই যে একটা সার্কেল পেলাম, সার্কেল পেলাম না, এই যে এগুলা দিয়ে জেড মডুলাস জেড ইকুয়ালস টু 2 ধরে এরকম যদি করি, তখন একটা সার্কেল পেলাম। তো এই সার্কেলের উপর অসংখ্য কমপ্লেক্স নাম্বার আছে। আবার বলছি, এই সার্কেলের উপর এই যে দেখো কোটি কোটি কমপ্লেক্স নাম্বার আছে, এগুলো সব কি কমপ্লেক্স নাম্বার এই সার্কেলের উপর। কিন্তু সেই কমপ্লেক্স নাম্বার থেকে কেবলমাত্র এই যে তিনটা, যেটা লাল কালি দিয়ে ডট ডট দিছে, সেই তিনটাই আছে যাদের হচ্ছে আমরা কিউব করলে হচ্ছে 8 পাবো। এটা এই কারণে রেজাল্ট হয়। বুঝতে পারছো কিনা? এই সার্কেলটা এমন একটা সার্কেল, যে সার্কেলের উপর এভরি পয়েন্ট কমপ্লেক্স নাম্বার, এর মডুলাস কিন্তু 2। আবার বলছি, এর এটা এমন একটা সার্কেল যার প্রত্যেকটাই, যেখান থেকে এই মডুলাস 2, এর থেকে এই মডুলাস 2, মডুলাস মানে দূরত্ব, বুঝতে পারছো কিনা? আমরা জানি কিন্তু অরিজিন থেকে তার প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব 2, কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব 2 প্রত্যেকটাকে নিব না, বরং সেই সমস্ত পয়েন্টগুলোকে নিব যাদের কিউব করলে হচ্ছে আবার 8। আমি কি কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে তার মধ্যে একটা হচ্ছে দেখবা 2 কে আমরা যদি করি তখন 8 পাই, কিউব করলে এটা পাই আর এটা পাই। কিন্তু কিন্তু এই 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 সার্কেলের উপর, এই সার্কেলের উপর যত পয়েন্ট আছে সবাইকে, সবার মড কিন্তু আমার 2। মড মানে মডুলাস। বুঝাইতে পারছে কিনা? এইটা হচ্ছে একটা ফিলের ব্যাপার ছিল। শুধুমাত্র কিউব করলে এই তিনটাকে, এই সার্কেলের উপর অনেক পয়েন্ট আছে, সব পয়েন্টের হচ্ছে মডুলাস আমার 2, কিন্তু শুধুমাত্র এই তিনটা পয়েন্ট আছে যাদেরকে কিউব করলে আমার হচ্ছে 8 হবে। এই কারণে রেজাল্ট হচ্ছে এরকম হয়। ঠিক আছে, ওকে, আজকে আমরা এই পর্যন্ত। আমরা পরবর্তী দিন, তার আমরা পরবর্তী দিন, আচ্ছা কখনো কখনো এরকম হতে পারে, সাপোজ এটা একটু বলে দেয়, e⁻i θ, এটা কি হবে, এটা চিত্রটা আঁকো। তখন আমরা পারি না, তখন আমাকে বুঝতে হবে যে e⁻i θ মানে হচ্ছে cos θ প্লাস i sin θ। ঠিক আছে, আর এর মডটা কি হবে তাহলে? আমরা জানি এর মডটা হবে, আমরা এর মড কি, এই e⁻i θ এর মড মানে হচ্ছে আমার cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হলো? 1। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি মনে মনে ধরে নাও জেড, তাহলে জেড এর মড পাইলাম হচ্ছে 1, তাহলে জেড এর মড হচ্ছে 1। তাহলে জেড এর মড যদি 1 হয়, মানে এই সমস্ত পয়েন্ট যাদের হচ্ছে, আচ্ছা মড জেড কে যদি আমরা ভাঙাই এখানে নিয়ে আসি, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটুকু অন স্কয়ার রুট করে দাও, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে উভয় পক্ষে স্কয়ার করে দিলে 1 স্কয়ার। এরকম একটা সার্কেল যার হচ্ছে রেডিয়াস 1। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমরা কেন নিয়েছিলাম এই যে জেড এর মড 2? কারণ হচ্ছে আমরা জানি এই যে এটা এটা দ্বারা বুঝাবে এরকম কোন সংখ্যা আছে কি যাদেরকে কিউব করলে 8 হয়। ওকে, পরবর্তী দিন আমরা ইনশাআল্লাহ পরবর্তী নিয়ে কথা বলবো। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আজকে থাকবে।